সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি রাজেন্দ্র কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো, পৃথিবী আজকে এক মহা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি। নোভেল করোনা ভাইরাস দ্বারা আজকে আমাদের বিশ্ব এক অস্থির অবস্থার মধ্যে পতিত হয়েছে। আমরা জানি না কবে এই বিপর্যয় থেকে আমরা মুক্তি পাব, তবে আশা রাখতে দোষ নেই, আমাদেরকে সেই চেষ্টাটা করে যেতে হবে। তোমরা জানো, সারা পৃথিবী ব্যাপী এখন লকডাউন চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে নির্দেশনাবলী দিয়েছে, যে নির্দেশনা দিয়েছে, সেগুলো পালন করে চলাটাই হচ্ছে এখন আমাদের কর্তব্য। বাংলাদেশ সরকার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে এই মহামারী থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদেরকে মুক্ত রাখার জন্য সরকারের নির্দেশিত পথে আমাদেরকে হাঁটতে হবে, আমাদেরকে চলতে হবে, নিয়মগুলো পালন করতে হবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে, ঘরে থাকতে হবে, নিজেকে নিরাপদ রাখতে হবে, অন্যদেরকেও নিরাপদে রাখার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তো বিগত 1 মাস ধরে তোমাদের সাথে আমাদের শ্রেণীতে দেখা হচ্ছে না, তোমাদের শ্রেণী কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছে। সেই ক্ষতি পুষিয়ে নেবার জন্য বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের সূচনা করেছেন, যাতে শিক্ষার্থীরা কিছুটা হলেও তাদের সেই ক্ষতিটাকে পুষিয়ে নিতে পারে। এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে সরকারি রাজেন্দ্র কলেজ শ্রেণীভিত্তিক কার্যক্রমের ব্যবস্থা নিয়েছে। আমাদের অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোশাররফ আলী স্যার এই ব্যাপারে পৃষ্ঠপোষকতা দিয়ে আমাদের শ্রেণী কার্যক্রমগুলো চালিয়ে নেবার জন্য প্রতিনিয়তই আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। চলো তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আজকে আমরা বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির পাঠ শিরোনাম হচ্ছে লোক লোকান্তর, কবি আল মাহমুদ। কবি আল মাহমুদ আধুনিক কাব্য সাহিত্যের জগতে এক অনন্য নাম, স্বনামধন্য কবি। বাংলা সাহিত্যের আধুনিক দিক নির্মাণের ক্ষেত্রে তার রয়েছে প্রভূত ভূমিকা। তো সেই আল মাহমুদের লোক লোকান্তর কবিতাটি আজকে আমরা আলোচনা করব। কবিতাটির নাম নিয়ে যদি প্রথমে কথা বলতে হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি লোক এবং লোকান্তর। লোক লোকান্তর এটি সমাসবদ্ধ যখন হবে তখন এর উচ্চারণ হবে লোক লোকান্তর। আর যদি আলাদাভাবে আমরা বলি তাহলে লোক আর লোকান্তর। লোক শব্দের অর্থ হচ্ছে এই জগৎ, ইহ জগৎ, পৃথিবী, ধরা। আর লোকান্তর শব্দের অর্থ হচ্ছে অন্য জগৎ, পরকাল। আচ্ছা, তো সেই জগৎ সম্পর্কিত চিন্তা ভাবনাগুলো কিভাবে কবি আল মাহমুদ তার কবিতার মধ্যে স্থাপন করেছেন আমরা সেটাই দেখার চেষ্টা করব। তার আগে
কবি সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। দুঃখিত, এই কবিতাটি পড়লে আমরা কি বিষয়ে জানতে পারবো সে সম্পর্কে তোমাদের একটু ধারণা নেবার প্রয়োজন আছে। চলো শেখন ফলটা আমরা একটু দেখে নেই। কবিতাটি পড়লে কবি আল মাহমুদ সম্পর্কে বলতে পারবে, কবিতাটির মূল বক্তব্য ব্যাখ্যা করতে পারবে, কবির চেতনা ও কবির সংগ্রাম সম্পর্কে বলতে পারবে, সনেট কি তা বলতে পারবে। আমরা জানি লোকলোকান্তর কবিতাটি হচ্ছে একটি সনেট, তো সে সম্পর্কে তোমাদেরকে অল্প একটু ধারণা দেবার চেষ্টা করব। চলো এখন আমরা কবি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। স্ক্রিনে যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটি কার হতে পারে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরে ফেলেছ। আমরা স্ক্রিনে আল মাহমুদকে দেখতে পাচ্ছি। আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়ার মৌরাইল গ্রামে 11ই জুলাই 1936 সালে জন্মগ্রহণ করেন। তার মৃত্যু 15 ফেব্রুয়ারি 2019। তার প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তোমরা খেয়াল করে দেখবে তার নামের প্রথম অংশটুকু কিন্তু আমরা পাঠক যারা আছি তারা কিন্তু কখনো খেয়ালই করি না। তাকে আমরা চিনি এক নামে আল মাহমুদ হিসেবে। কবি সাহিত্যিকদের ক্ষেত্রে এমনটি হতে পারে, বা বিখ্যাত ব্যক্তিদের ক্ষেত্রে এমনটি হতে পারে যে কখনো কখনো এমন হয় তাদের প্রকৃত নাম ছাপিয়ে, মূল নাম ছাপিয়ে কোনো ছদ্মনাম বা ডাক নাম, সেটাই পাঠকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে বা পরিচিত হয়ে ওঠে। আমরা যদি লেনিনের কথা চিন্তা করি তাহলে দেখতে পাবো যে তার প্রকৃত নাম কিন্তু ছিল ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ। লেনিন ছিল তার ছদ্মনাম, কিন্তু সারা বিশ্বের মানুষের কাছে পরবর্তীতে আমরা দেখতে পাই যে লেনিন নামটি বিখ্যাত হয়েছে, তাকে সবাই সেই নামেই চেনে এবং তার মূল নামটি ঢাকা পড়ে গিয়েছে। এছাড়া আমরা যদি ঔপন্যাসিক শওকত ওসমানের কথা বলি তো সেখানেও আমরা দেখতে পাবো শওকত ওসমানের প্রকৃত নাম কিন্তু ছিল শেখ আজিজুর রহমান, কিন্তু সেই নামটি ঢাকা পড়ে গিয়ে তার শওকত ওসমান নামটি আমাদের কাছে সমধিক পরিচিত। আল মাহমুদ দুটো পত্রিকাতে সম্পাদনার কাজ করেছেন। তার একটি ছিল দৈনিক গণকণ্ঠ ও দৈনিক কর্ণফুলী। আমরা জানি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে সরকার বিরোধী হিসেবে বা সরকারের সমালোচনাকারী হিসেবে দৈনিক গণকণ্ঠ পত্রিকাটি ভূমিকা রেখেছিল। তো সেই দৈনিক গণকণ্ঠ পত্রিকাতে আল মাহমুদ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। শিল্পকলা একাডেমির পরিচালকের পদ থেকে অবসরে যান। আমরা জানি তার সম্পর্কে, আল মাহমুদ সম্পর্কে জানি যে তাকে জেলে যেতে হয়েছিল। জেল থেকে বের হবার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে শিল্পকলা একাডেমির সহকারী পরিচালকের পদে নিয়োগদান করেন। সেখান থেকেই আল মাহমুদ পরবর্তীতে পরিচালক হয়ে অবসরে যান। আধুনিক বাংলা কবিতার এক অনন্য দিশারি। বাংলা কবিতার ক্ষেত্রে তিনি অন্য এক মাত্রা যোগ করেছেন। তার কাব্য ভাষায় গ্রামীণ জীবন ও প্রকৃতির চিরায়ত রূপ ফুটে উঠেছে। বিভিন্ন কবি তাদের কাব্যের ভাষায় যেমন বিদ্রোহের সুর তুলতে পারেন, প্রেমের সুর তুলতে পারেন, প্রকৃতি নিয়ে তুলতে পারেন, গ্রাম নিয়ে কবিতা লিখতে পারেন, শহর নিয়ে কবিতা লিখতে পারেন।
তো আমরা আল মাহমুদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তিনি পল্লী বাংলার প্রকৃতি, গ্রামীণ জীবন, লোকায়ত গ্রামীণ জীবন এগুলোকেই তার কবিতার মূল বিষয়বস্তু হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। তিনি অনেকগুলো পুরস্কারে ভূষিত হয়েছেন। আমরা জানি তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1968 সালে, 21 পদক পেয়েছিলেন 1986 সালে। এছাড়া নাসির উদ্দিন স্বর্ণ পদক সহ অনেকগুলো পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এই হচ্ছে আল মাহমুদ সম্পর্কিত কিছু তথ্য। আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থগুলো আমরা একটু জেনে নেই, বা তার সাহিত্য কর্মগুলো সম্পর্কে জেনে নেই। তিনি তার সমগ্র জীবনে কোন কোন সাহিত্যগুলো রচনা করলেন। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে লোকান্তর, যেটা 1963 সালে প্রকাশিত হয়, কালের কলস 1966 সালে, সোনালী কাবিন 1973 সালে, মায়াবী পর্দা দুলে ওঠো 1976 সালে, অদৃষ্টবাদীদের রান্না বান্না, বখতিয়ারের ঘোড়া, আরব্য রজনীর রাজহাঁস। তিনি শিশুতোষ গ্রন্থ রচনা করেছেন। তার একটি শিশুতোষ কাব্যগ্রন্থের নাম জানা যায়, সেটা হচ্ছে পাখির কাছে ফুলের কাছে। উপন্যাস ডাহুকি, কবি ও কোলাহল, নিশিন্দা নারী, আগুনের মেয়ে। ছোট গল্পের মধ্যে রয়েছে পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত, গন্ধবণিক। এবার আমরা লোকান্তর পুরো কবিতাটি একটু দেখে নেই। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে, মাথার ওপরে নিচে বনচারি বাতাসের তালে, দোলে বন্য পানলতা সুগন্ধ পরাগে মাখামাখি। হয়ে আছে ঠোঁট তার, আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং, পা সবুজ, নখ তীব্র লাল। যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের ওপরে, তাকাতে পারি না আমি, রূপে তার যেন এত ভয়। যখন উজ্জ্বল হয় আমারে চেতনার মণি, মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধুনি। সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, কবিতার আসন্ন বিজয়। তোমরা খেয়াল করলে দেখতে পাবে প্রত্যেকটি পংক্তির শেষে সমান চিহ্ন দিয়ে ক, খ, গ, ঘ, ঙ, চ বর্ণগুলো চিহ্নিত করা হয়েছে। আমরা প্রথমেই বলেছি লোকান্তর কবিতাটি হচ্ছে একটি সনেট। সনেটের ক্ষেত্রে আমরা যদি কিছু তথ্য তোমাদেরকে দেই, তাহলে তোমরা জানবে সনেটের জনক ফ্রান্সিসকো পেত্রার্ক। 14 পংক্তি বিশিষ্ট কবিতা হচ্ছে সনেট। প্রতি পংক্তিতে রয়েছে 14টি করে অক্ষর। সনেটের দুটি অংশ রয়েছে। প্রথম 8 পংক্তিকে বলে অক্টেভ বা অষ্টক, শেষের 6 লাইনকে বলে সেস্টেট বা শতক। বাংলা সাহিত্যে প্রথম সার্থক সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। এখন চলো আমরা পূর্বের পৃষ্ঠাতে ফিরে যাই। সেখানে আমরা ক, খ, গ, ঘ দিয়ে চিহ্নিত করেছিলাম পংক্তিগুলোকে। আমরা দেখব পংক্তির শেষে অনুপ্রাস
রয়েছে। অনুপ্রাস কি? অনুপ্রাস হচ্ছে কবিতার মধ্যে যে মিলগুলো দেওয়া হয়। এখানে আমরা অন্তানুপ্রাস নিয়ে কথা বলবো। অন্তে যে অনুপ্রাস, অন্তে যে মিল ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে। আমরা দেখতে পাচ্ছি প্রথম পংক্তির শেষ শব্দ হচ্ছে পাখি। পাখি শব্দটিকে যদি আমরা উচ্চারণ করি, তাহলে অক্ষর ভাগ করি, তাহলে আমরা দেখতে পাবো পা খি। এখানে দুটো ধ্বনি রয়েছে। শেষ ধ্বনিতে পাচ্ছি খি, আমরা এই খির নাম দিলাম সমান সমান ক। দ্বিতীয় পংক্তির ডা লে, লে ধ্বনির নাম যেহেতু খি ধ্বনির সাথে মেলে না, এই জন্য আমরা এখানে এর নামকরণ করছি খ বর্ণ দিয়ে। এভাবে তৃতীয় পংক্তির নাম হচ্ছে তালে, তা লে, লের সাথে আগের লের মিল থাকাতে এটারও নামকরণ হয়ে গেল সমান সমান খ। চতুর্থ পংক্তিতে খেয়াল করো, মাখা মাখি, আগের যে পাখি ছিল তার সাথে মাখি এর ধ্বনিগত মিল রয়েছে, উচ্চারণগত মিল রয়েছে, কাজেই এই খি ধ্বনি নামকরণ হলো আগের ক ধ্বনির অনুরূপ সমান সমান ক। তো এভাবেই আমরা 14টি লাইনের নামকরণ করেছি, করে আমরা এর মিল বিন্যাসগুলো দেখানোর চেষ্টা করেছি। এই 14 লাইনের মিল বিন্যাস আমরা দেখতে পাচ্ছি ক খ খ ক, গ ঘ ঘ গ, ও চ চ উ, চ উ। আল মাহমুদ তার সনেটের মিল বিন্যাসটি এভাবেই দিয়েছেন। সনেটের জনক ফ্রান্সিসকো পেত্রাক, তিনি তার মিল বিন্যাস একভাবে দিয়েছেন। আবার আমরা জানি শেক্সপিয়র, তিনিও তার কবিতার সনেটের মিল বিন্যাস তার মতো করে দিয়েছেন। মাইকেল মধুসূদন দত্ত তার সনেটের ক্ষেত্রে দেখি, সনেটের বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা, তো তার চতুর্দশপদী কবিতার গুলোর ক্ষেত্রে আমরা দেখি যে তিনি কোথাও পেত্রাকে অনুসরণ করেছেন, শেক্সপিয়রকে অনুসরণ করেছেন, আবার এই দুজনকে মিলিয়ে তার নিজের ঢঙে তিনি সনেটের মিল বিন্যাস দেওয়ার চেষ্টা করেছেন। সে যাই হোক, তোমাদেরকে তোমাদের কৌতূহলের জন্য এই তথ্যগুলো সংক্ষিপ্ত আকারে জানানোর চেষ্টা করলাম। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি, এগুলো তোমাদেরকে দেখানো হয়েছে। পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। কবিতাটির মধ্যে কিছু শব্দার্থ রয়েছে যেগুলো আমাদের কাছে একটু অচেনা বা অজানা মনে হতে পারে, তো সেই শব্দের অর্থগুলো আমরা একটু জেনে নিই। প্রথমে রয়েছে সাদা। তোমরা খেয়াল করলে দেখতে পাবে আল মাহমুদ তার কবিতাতে সাদা বানানটি এভাবে লিখেছেন তালব্য স দিয়ে। আমরা জানি সাদা রং যেটা, সেই সাদা রং শব্দটি আমরা কিন্তু লিখি দন্ত স দিয়ে, কিন্তু কবি আল মাহমুদ তিনি লিখেছেন তালব্য স দিয়ে। এটা কবি সাহিত্যিকদের একটা বিশিষ্ট স্টাইল হতে পারে। আমি নিশ্চিত জানি না তিনি কি কারণে তালব্য স দিয়ে এই বানানটি লিখলেন, তবে আমার কাছে যেটা মনে হয় যে কবি সাহিত্যিকদের এটা একটা হতে পারে, স্টাইল হতে পারে, যে তিনি উচ্চারণে শব্দটিকে যেভাবে পাচ্ছেন সেভাবেই তিনি এই শব্দটিকে লেখার চেষ্টা করছেন। তবে সব শব্দের ক্ষেত্রেই উচ্চারণ যা হয় তারা কিন্তু সেভাবে সেটা লিখেননি। যেমন শাল শব্দটি, গায়ে দেওয়ার যে চাদর শাল, সেটা কিন্তু তারা তালব্য স দিয়েই লিখেছেন, দন্ত স দিয়ে লিখেননি। তো হুমায়ুন আজাদ স্যার তিনিও কিন্তু এই সাদা বানানটি তালব্য স দিয়েই লিখতেন। ওকে, সে যাই হোক, সাদা শব্দের অর্থ তাহলে আমরা এখানে পাচ্ছি সাদা রং বা সাদা বর্ণ। চন্দন, চন্দন এক প্রকারের মূল্যবান বা দামি বৃক্ষ, সুগন্ধি কাঠের গাছ, তোমরা জানো, এবং এর থেকে যে ফুল হয় সেই বা ফল হয় সেই ফলটি ঝাল মিষ্টি লবঙ্গ হয়। চন্দন ভেষজ জিনিস তৈরির কাজে, তারপরে তোমার আমাদের যে
ইগুলো আছে, সুগন্ধি দ্রব্য বা আমাদের বিভিন্ন উপকরণ, মেয়েদের বা ছেলেদের রূপচর্চার, দেহের ত্বক ঠিক রাখার জন্য যে ভেষজ জিনিসগুলো তৈরি করা হয়, সেগুলোতে চন্দন অত্যন্ত উপকারী একটি উপাদান। বনচারী, যে অরণ্যে বা বনে বাস করে বা বিচরণ করে, তাকেই বনচারী বলা হয়ে থাকে। পরাগ, এটা তো আমরা সবাই জানি, পুষ্পরেণু বা ফুলের রেণু গন্ধদ্রব্য পূর্ণ। কোটর, কোটর বলতে আমরা যেটা সহজভাবে বলতে পারি সেটা হচ্ছে গর্ত, গহ্বর। অনেক সময় গাছের মধ্যে দেখতে পাবে, গাছের গুড়িতে, কাঠে পাখি, যে সমস্ত পাখির সুতীক্ষ্ণ ঠোঁট রয়েছে, সেই ঠোঁট দিয়ে ঠোকর দিয়ে দিয়ে তারা কাঠের গাছের গুড়িতে গর্ত তৈরি করে। তো সেগুলোকেই সাধারণত কোটর বলে চিহ্নিত করা হয়। আবার এটা আমরা চক্ষু কোটরও বলে থাকি, চোখের গর্ত বা গহ্বর। তন্ত্র, এটা হচ্ছে উপাসনা বিধি সংক্রান্ত শাস্ত্র। মন্ত্র, হিন্দুদের দেব পূজা প্রভৃতিতে ব্যবহৃত পবিত্র বাক্য বা শব্দ বা কর্মের মূল নীতি। অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে সাপের মন্ত্র, ওঝার মন্ত্র, ছেলে ভুলানোর মন্ত্র, ঘুম পাড়ানি মন্ত্র, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামে এগুলোকে আমরা চিহ্নিত করে থাকি, বলে থাকি। আহত কবি, আহত কবি বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হলো, কবিরা অনেক সময় বিচ্ছিন্নতা বোধে ভোগেন, জর্জরিত হন। তো সেই বিচ্ছিন্নতা বোধ তাকে, কবিকে বিপর্যস্ত করে, তাকে আহত করে, সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা শব্দার্থ শেষ করলাম। এরপরে আমরা কবিতার পংক্তি বা চরণগুলোর ব্যাখ্যাটা জেনে নিই। এটাই মূলত আমাদের এখানে বেশি গুরুত্ব পাবে। তো চলো কবিতার পংক্তি ধরে ধরে আমরা সেই অর্থগুলো জানার চেষ্টা করি। একটা জিনিস আগেই বলে রাখা ভালো, কবি যখন কবিতা লিখেন, সেই কবিতার যে ঠিক কি অর্থ বা কি ব্যঞ্জনা, এটা কবি সবচেয়ে ভালো বোঝেন, সবচেয়ে ভালো জানেন যে তার উদ্দিষ্ট কি, তার উদ্দেশ্য কি, তার অভিপ্রায় কি, তার লক্ষ্য কি। তো আমরা যারা পাঠক সাধারণ আছি, আমরা সেটার বিভিন্ন অর্থ করে নিই। পাঠকের কাছে একটা পংক্তির বিভিন্ন মুখী ব্যঞ্জনা হতে পারে, বিভিন্ন মুখী অর্থ হতে পারে। এটাই হচ্ছে কবিতার আসল আসল সৌন্দর্য। কারণ কবিতার মধ্য থেকে যদি অভিধানগত অর্থ পাওয়া যায়, তাহলে সেটা আর কবিতা হয় না। কবিতার মধ্যে আমরা বিভিন্ন মুখী অর্থের ব্যঞ্জনা প্রত্যাশা করে থাকি। তো কাজেই আমরা যে অর্থগুলো তোমাদেরকে এখানে এখন দেবার চেষ্টা করব, তো তোমাদের তাতে দ্বিমত থাকতে পারে বা তোমাদের চিন্তা ভাবনা অন্যরকম থাকতে পারে। তোমরা এর ভুল সরি তোমরা এর অন্যরকম ব্যাখ্যাও করে নিতে পারো। কাজেই আমি যেভাবে ব্যাখ্যাটা তোমাদেরকে দিচ্ছি, এই ব্যাখ্যাটাই যে সার্বজনীন হবে তা কিন্তু নয়। তোমার কাছেও এই কবিতার সৌন্দর্য, ব্যাখ্যা, ব্যঞ্জনা অন্যভাবেও ধরা দিতে পারে। তো চলো আমরা কবিতার পংক্তিগুলোর ব্যাখ্যাটা একটু জানার চেষ্টা করি। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। এই পংক্তিগুলোতে আমরা দেখতে পাচ্ছি কবি তার কাব্য চেতনাকে বা তার চেতনার
চেতনাটাকে একটি সাদা সত্যিকার পাখির সাথে তুলনা করেছেন, যে বসে আছে সবুজ অরণ্যে, বনভূমিতে, যে বনভূমিটা সবুজ, প্রাণময়, জীবনময়, জীবন্ত, এবং একটি চন্দনের ডালে, মূল্যবান বৃক্ষ চন্দনের ডালে সেই পাখিটি বসে আছে। কবি এখানে তার কবি সত্তাকে একটি সাদা পাখির উপমায় প্রকাশ করেছেন, যে কিনা সবুজ বনের এক চন্দন গাছের ডালে বসে আছে। কবি এখানে উপমা অলংকার ব্যবহার করেছেন, চিত্রকল্প ব্যবহার করেছেন। আমরা পরবর্তীতে তোমাদেরকে উপমা এবং চিত্রকল্প সম্পর্কে তথ্য দেবার চেষ্টা করব। আচ্ছা, মাথার ওপরে নিচে বনচারি বাতাসের তালে দোলে বন্যপানলতা, সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার। মাথার ওপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্যপানলতা। কবির চেতনার পাখিটি যেখানে বসে আছে, যে চন্দনের ডালে বসে আছে, তার নিচে এবং মাথার উপরে যে পান লতাগুলো রয়েছে, সেই লতাগুলো বনে বয়ে যাওয়া বাতাসের সাথে সাথে দুলতে থাকে, এবং এই পানলতা দোলার ফলে যে এক সৌন্দর্যের সৃষ্টি হয়, সেটা কবির মনে বিস্ময়ের সৃষ্টি করে, কবির দৃষ্টিতে বিস্ময়ের সৃষ্টি করে। কবির কাছে মনে হয়েছে যে যেন এটা সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার। কবির চেতনার যে পাখিটি, সেই পাখিটি সবেমাত্রই যেন কোথাও থেকে পরাগায়ন ঘটিয়ে এসেছে। কিসের সেই পরাগায়নটি? পরাগায়নটি হচ্ছে কবির ঠোঁট, কাব্যের অস্তিত্ব, কবির অস্তিত্ব, কাব্য ভাষা সব মিলে মিশে যেন এটি পরাগায়ন ঘটিয়েছে। সেই প্রসঙ্গটি কবি এই পংক্তিগুলোর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। আশা করি তোমরা লাইনটুকু তুলে নিতে পেরেছ। আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং, পা সবুজ, নখ তীব্র লাল, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। কবির অস্তিত্ব জুড়ে গ্রাম বাংলা, দৃষ্টিতে কাটা সুপারির রং। তার পা সবুজ, এই পা সবুজ অংশটি দিয়ে আমরা যেটা বুঝে নিতে পারি, গ্রাম বাংলার সবুজ প্রকৃতি, শস্যের মাঠ, সমস্ত কিছুই সবুজ হয়ে আছে। কবি যত দিকে দৃষ্টি দেন, যেদিকেই দৃষ্টি দেন, অবারিত সবুজ তার চোখকে জুড়িয়ে দেয়। নখ তীব্র লাল, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। নখ তীব্র লাল বলতে কবি এখানে তার আকাশের রক্তরাঙা অরুণ আভাকে বুঝাতে চেয়েছেন। অর্থাৎ মাটি থেকে আকাশে মেলে ধরা বাংলা প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য প্রকাশ পেয়েছে কবির কাব্যের মাধ্যমে, তার কাব্য চেতনার মাধ্যমে। এখানে কবি তার কাব্যিক সত্তার মধুরতাকে চন্দনের সাথে, চন্দনের ডালের সাথে তুলনা করার প্রয়াস পেয়েছেন। চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের ওপরে, তাকাতে পারি না আমি রূপে তার, যেন এত ভয়। পল্লী বাংলার, গ্রামীণ বাংলার সৌন্দর্য এতই বিমুগ্ধ করে কবিকে যে তিনি সেই রূপে চোখ দীর্ঘক্ষণ রাখতে পারেন না, তার চোখ ধাঁধিয়ে যায়। তার রূপে কবি মোহিত হন, বিস্ময়ে অভিভূত হন। প্রকৃতির রূপ যেন কবিকে তাক লাগিয়ে দিয়েছে। যখনই উজ্জ্বল হয় আমারে চেতনার মণি, মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধুনি, সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়।
কবি তার চারপাশে যে অবস্থা দেখতে পান, পৃথিবীতে যে হতাশা, অবক্ষয়, গ্লানি, মানবতার নামে বিপর্যয়, অধর্ম, উগ্রবাদিতা বা সামাজিক বৈকল্য, মানব চরিত্রের বৈকল্য, এগুলো কবিকে কষ্ট দেয়, কবিকে ব্যথিত করে। তো পৃথিবীর এই অবস্থা দেখে কবির চেতনা বেদনাগ্রস্ত হয়। তিনি মুষড়ে পড়েন, তিনি ভেঙে পড়েন। কিন্তু হঠাৎ করে তার চেতনার মণি আবার উজ্জ্বল হয়ে ওঠে। কবি সপ্রাণ হয়ে ওঠেন, সতেজ হয়ে ওঠেন, তিনি প্রাণবন্ত হয়ে ওঠেন, তিনি চেতনাগ্রস্ত হয়ে ওঠেন। এবং তখন মনে হয় এই বিশ্ব সমাজ সংসারের সমস্ত বাধাকে ছিন্ন করে তিনি আবার জেগে উঠছেন। তার কলম, তার লেখনী, তার চেতনার মণি জেগে উঠছে। জাতি, ধর্ম, বর্ণ কোনো কিছুর প্রাচীর, অর্গল তাকে দমিয়ে রাখতে পারে না, তাকে আটকে রাখতে পারে না। তিনি তখন হয়ে যান বিশ্ব মানবতার, এবং সারা বিশ্বের সামনে তিনি একমাত্র অস্তিত্ব, যে স্বাধীন সত্য অস্তিত্ব। সেই চেতনার নিয়ে কবি তার কবিতা লেখা শুরু করেন। কোনো উগ্রবাদী প্রবণতা, ধর্মের বিধি নিষেধ, জাতপাতের বিধি নিষেধ, দেশের গণ্ডি, কোনো কিছুই কবির সামনে তখন আর থাকে না। সমস্ত কিছু ভেসে দূরীভূত হয়ে যায়। কবি তখন হয়ে ওঠেন একমাত্র সত্য, এবং তিনি মনে করেন যা তার ভেতরে যে বিচ্ছিন্নতা বোধের জন্ম নিয়েছিল, সেই বিচ্ছিন্নতা বোধ তাকে কুঁকড়ে দিতে পারে না, তাকে নিশ্চিহ্ন করে দিতে পারে না। তো আমরা এই পংক্তিগুলোর মধ্য দিয়ে কবির এই চেতনাটি আমরা দেখতে পাচ্ছি। সৃষ্টির প্রেরণায় কবি চিরকালই উদ্বুদ্ধ হন। উজ্জ্বল হয় তার চেতনার মণি। পৃথিবীর কোনো বিধি বিধান, ধর্মীয় নিয়ম কানুন বা লোকালয় তাকে তখন দমিয়ে রাখতে পারে না। তখন সবকিছুই তুচ্ছ হয়ে যায়, এবং কবির কাছে একমাত্র সত্য হয়ে ওঠে তার চেতনার জগৎ, যে জগৎটি তিনি গড়ে তুলেছেন শব্দ দিয়ে। এখানে সুগভীর বিচ্ছিন্নতা বোধ কবিকে আহত করে। সেই প্রসঙ্গটি উঠে এসেছে এই পংক্তিগুলোর মধ্য দিয়ে। লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, কবিতার আসন্ন বিজয়। বিচ্ছিন্নতা বোধের কারণে কবি যে আহত হয়েছিলেন, কবি যে বিপর্যস্ত হয়েছিলেন, তো সেটা দিয়েই কবি কি থেমে যাবেন? কবি কি কবিতা রচনা করবেন না? না, এমনটি নয়। কবি মনে করেন, বা কবির প্রত্যয়, কবির বিশ্বাস হচ্ছে এই কবিতা ওই বৈকুণ্ঠে পৌঁছে যাবে, এই কবিতার জয় হবেই। এই কবিতা ইহলোককে জয় করে, মানুষের হৃদয়কে জয় করে, এই পৃথিবীকে জয় করে, এই জগৎকে জয় করে পরকালেও পৌঁছে যাবে, কবিতার জয় হবে। এটাই সর্বোপরি এই কবিতার মধ্যে ধ্বনিত হয়েছে বারবার। লোক মানিহ জগৎ, আর লোকান্তর শব্দটির দ্বারা পরজগৎকে বোঝানো হয়েছে। কবি বুঝিয়েছেন, কবি সকল প্রকার জীবন সংগ্রামের মধ্য দিয়ে গিয়েও নিজের কবিতার সার্বভৌমত্ব অর্জন করেন। তাই তো তিনি এ জগৎ থেকে পরবর্তী জগতেও তার কবিতার জয়গান শুনতে পান। তার সৃষ্টিকর্মের বিজয়ী তার বিচ্ছিন্নতা বোধের বেদনাকে প্রশমিত করে। তাহলে এটাই ছিল এই কবিতার মূল বক্তব্য। আশা করি তোমরা এখান থেকে কিছুটা হলেও তথ্য জানতে পেরেছ। আচ্ছা, এই কবিতাতে উপমা, চিত্রকল্প ব্যবহার করা হয়েছে। তো সেই চিত্রকল্পগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই। চিত্রকল্প বলতে এমন শব্দ বা শব্দ গুচ্ছকে বোঝায় যে শব্দগুলো বলার পর
মনের পর্দায় বর্ণিত বস্তু বা ভাবের একটা ছবি ফুটে ওঠে। বিষয়টিকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি, আমরা যখন ক্যামেরা দিয়ে ছবি তুলি কোনো একটি দৃশ্যের, তখন সেই আমাদের ক্যামেরার মনিটরে ডিসপ্লেতে ওই দৃশ্যটি হুবহু উঠে আসে। তাহলে আমরা ওই দৃশ্যটির সৌন্দর্য সম্পর্কে অবগত হই এটা দেখে। কিন্তু কবির কাছে তো কোনো ক্যামেরা নেই, তিনি কিভাবে ওই দৃশ্যটিকে তার পাঠককে বুঝিয়ে দিবেন, তার পাঠককে দেখাবেন? তো কবির কাছে ক্যামেরা নেই, কিন্তু তার আছে ইমাজিনেশন, তার রয়েছে কল্পনা, তার রয়েছে কলম। তো সেই কলমের তুলি দিয়ে তিনি শব্দ দিয়ে, কথা দিয়ে ওই দৃশ্যটির বর্ণনাগুলো পাঠকের সামনে এমনভাবে তুলে ধরেন যে সরি যেন তখন পাঠক ওই দৃশ্যটিকে তাদের মনের চক্ষুতে, তাদের চক্ষু দিয়ে অবিকল হুবহু দেখতে পাচ্ছেন। এটাকেই চিত্রকল্প হিসেবে ধরা হয়ে থাকে। আমরা যদি উদাহরণ হিসেবে ব্যবহার করি তাহলে দেখতে পাবো, হৃদয়ে ছুঁয়ে যাওয়া সিক্ত নীলাম্বরী, এই লাইনটির মধ্যে চিত্রকল্পের ব্যবহার করা হয়েছে। যখনই আমরা এই শব্দগুলো উচ্চারণ করি, উচ্চারণ করার সাথে সাথে আমাদের মানসপটে নীল শাড়ি পরিহিতা কোনো নারীকে কিন্তু আমরা মনে হচ্ছে যে দেখতে পাই, যে আমাদের হৃদয় ছুঁয়ে যায়। এটাই হচ্ছে চিত্রকল্প। আচ্ছা, উপমা, উপমাও ব্যবহার করা হয়েছে এই কবিতাতে। যেমন উপমা অর্থ হচ্ছে তুলনা করা, একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা, প্রত্যক্ষ একটা জিনিসকে পরোক্ষ আরেকটা জিনিসের সাথে তুলনা করা। এগুলো কবি সাহিত্যিকরা করে থাকেন সৌন্দর্য সৃষ্টির জন্য। তো সেই উপমাও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। যেমন কবি তার চেতনাকে চেতনাকে একটি সাদা সত্যিকার পাখির সাথে তুলনা করেছেন। তাহলে একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। ওকে, এটা তোমরা সমাসের ক্ষেত্রেও, যে উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, সেখানেও কিন্তু এই উপমার বিষয়টি পাওয়া যায়। আমরা দেখেছি এই কবিতাটি, লোকলোকান্তর কবিতাটি চিত্রকল্পময়, রূপময়। প্রতিটা পংক্তি যখন পড়ছিলাম তখন আমাদের চোখের সামনে এক একটি দৃশ্যের ছবি ভেসে উঠছিল। তো চলো আমরা কিছু ছবি দিয়ে সেই দৃশ্যগুলো দেখে নেবার চেষ্টা করি, দেখি কবির কাব্য কতটা চিত্ররূপময়। আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি সাদা সত্যিকারের পাখি, হয়তো তার পাখিটি এরকম সাদা ছিল। এটি হচ্ছে সেই দামি মূল্যবান চন্দন গাছ, যে গাছের ফুল ফল হচ্ছে লবঙ্গ। আমরা যে লাইনটি পেয়েছিলাম, মাথার ওপরে নিচে বনচারি বাতাসের তালে দোলে বন্য পানলতা। তো সেই পানলতা দেখো দেখতে কত সুন্দর লাগে, আর এর কচি নরম লতার মধ্যে যদি বাতাস এসে লাগে তাহলে কেমন মোহময়, মুগ্ধ, বিস্ময়কর পরিবেশের সৃষ্টি করতে পারে সেটা অনুমান করেই নেওয়া যায় সহজে। পরাগরেণু, ভ্রমর এসে বসছে, মৌমাছি এসে বসেছে পরাগের উপরে। কবিতাতে একটি লাইন এসেছিল, আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং। সেই কাটা সুপারির রংগুলো দেখতেও কেমন অদ্ভুত লাগছে, সুন্দর লাগছে। সুপারি কাটা হয় জাতি বা জাতা দিয়ে, তোমরা জানো। এবং এই কাটা সুপারির অর্ধেকটাকে কিন্তু দেখতে অনেকটা আমাদের চোখের মনির মতোই লাগে।
চন্দনের ডালে সাদা সত্যিকারের পাখি বসে আছে। কবি বিচ্ছিন্নতা বোধে, এলিনিয়েশনের কারণে বিচ্ছিন্নতা বোধে তিনি বিপর্যস্ত হন। তিনি একাকী নিজের মনের মধ্যে নানান ধরনের চিন্তা, নানান ধরনের শব্দ, নানান ধরনের বাণী বুনতে থাকেন এবং সেই বাণী দিয়ে তিনি ভবিষ্যতের সুখ স্বপ্নের স্বপ্নসৌধ রচনা করেন। তো কবিকে বিপর্যস্ত করতে পারে না, আহত করতে পারে না, হয়তো সাময়িক তাকে থামিয়ে দিতে পারে, কিন্তু সমস্ত প্রতিকূলতাকে, পাহাড় সম বাধাকে ভেঙে ডিঙিয়ে কবি কিন্তু ঠিকই এগিয়ে আসেন এবং তার কথাকে আমাদের সামনে তুলে ধরেন। কায়েমি স্বার্থবাদীরা কবিদের কথাকে, বাণীকে কিন্তু চিরতরে বন্ধ করে দেবার চেষ্টা করেন, কিন্তু কবি সেগুলোতে বাধাগ্রস্ত হন না। তিনি কিন্তু ঠিকই সামনের দিকে এগিয়ে আসেন। তো তিনি প্রত্যাশা করেন আরেকটি ভোরের, আরেকটি দিনের, যে দিনটি সুখ স্বপ্ন নিয়ে হাজির হবে আমাদের সামনে। বর্তমান অবস্থাটির কথাও কিন্তু আমরা চিন্তা করতে পারি। করোনা ভাইরাস কোভিড-19 আমাদের এখন সামনে মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। আমরা এক অদৃশ্য শত্রুর সাথে যুদ্ধ করছি, যে শত্রুটিকে দেখা যায় না। সে আমাদেরকে চাচ্ছে নিশ্চিহ্ন করে দিতে, কিন্তু আমরা কিন্তু মুষড়ে পড়িনি, আমরা কিন্তু ভেঙে পড়িনি। আমরা ঠিকই অমিত তেজ নিয়ে, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস নিয়ে, আমাদের শক্তি দিয়ে, আমাদের সামর্থ্য দিয়ে তার মোকাবেলা করার চেষ্টা করছি। এই বিপদে সারা বিশ্বের মানুষ আজ পতিত হয়েছে, কিন্তু সেই বিপদ চিরদিন থাকবে না, সেটা একদিন কেটে যাবেই। আমরা সুন্দর একটি প্রভাত আবার পাবই। তো সেই অর্গল ভেঙে, শৃঙ্খল ভেঙে মুক্তির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কবিতার এই শেষ পংক্তির মধ্য দিয়ে। কবিতার বিজয় হবেই, কবির বিজয় হবেই, সেটাই প্রত্যাশা করা হয়েছে। তেমনি ভাবে এর সাথে সুর মিলিয়ে আমরা বলতে পারি যে করোনার বিরুদ্ধে, এই প্রাণঘাতী জীবাণুর বিরুদ্ধে আমরা জয় লাভ করবই। কারণ মানুষের ইতিহাস হচ্ছে জয়ের ইতিহাস। মানুষের ইতিহাস তেমনি ভাবে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা জয়ী হবই। আমরা শেষ হব না, নিশ্চিহ্ন হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আমাদের দেখা হবে। সাময়িক বিচ্ছেদ হয়তো তোমাদের সাথে আমাদের চলছে, আমরা পরস্পর থেকে দূরে আছি, কিন্তু এই দিন দীর্ঘায়িত হবে না। আবার আমরা একত্রিত হব, আবার শ্রেণী কার্যক্রম দ্বারা আমরা পরস্পরের সাথে ভাব বিনিময় করব। সেই দিনটির অপেক্ষাতে রইলাম। তো এতক্ষণ ধরে তোমাদেরকে যে মেসেজগুলো, তথ্যগুলো দেবার চেষ্টা করলাম, আশা করি তোমরা সেখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে। তো তোমাদের বাড়ির কাজ তোমরা যাতে অবহেলায় সময়গুলো নষ্ট না করো, সেজন্য ছোট্ট একটা বাড়ির কাজ তোমাদেরকে দিয়ে রাখছি। তোমরা চেষ্টা করবে এই কাজটা করে রাখার জন্য। তাহলে চলো প্রশ্নটি তোমাদেরকে বলে দেই। লোকান্তর কবিতা অবলম্বনে কবি আল মাহমুদের কবি মানস আল বিশ্লেষণ করো। এই কবিতাতে তিনি কি বলতে চেয়েছেন সেই কথাগুলো তোমাদের মতো করে। আমরা যেমন 4 নম্বর প্রশ্নের উত্তরে বলি না, বিশ্লেষণ করো, মূল্যায়ন করো, বিচার করো, যথার্থতা নিরূপণ করো, তো সেরকম এই উচ্চতর দক্ষতার এই প্রশ্নটি তোমাদের দেওয়া হলো। আশা করি তোমরা করে রাখবে। কলেজ খুললে তারপরে আমি তোমাদের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটি দেখব ইনশাল্লাহ। তো চলো, আমরা এতক্ষণ ধরে তোমাদের কিছু তথ্য দেবার চেষ্টা করেছি। জানি না কতটুকু সার্থক হয়েছি। এর থেকেও যদি তোমরা কিছুটা উপকৃত হও, তবে সেটাই হবে আজকের ক্লাসের সার্থকতা। পরিশেষে তোমাদের সকলের মঙ্গল কামনা করি। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো,
ঘরে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।